কথা শোনা যাচ্ছে আশা করি। কথা শোনা যাচ্ছে তো, একটু মাথাটা নাড়ো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা ভারতের সংবিধান পড়ছিলাম, এবং ভারতের সংবিধানে আমরা অনেক কিছুই জেনেছি। যে ভারতের সংবিধান মৌলিক অধিকারের কথা জেনেছি। যে সংবিধান মানে কি, সংবিধান মানে একটা বৃহত্তর আহ আইন আর কি বলা যেতে পারে, যেটা আহ ভারত কিভাবে চলবে স্বাধীনতার পর এটা তৈরি হয়েছিল। 1946 সালে একটা সংবিধান সভা তৈরি হয়েছিল। এই সংবিধান সভা প্রায় 3 বছরে এই সংবিধানটা তৈরি করেছিল, মানে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল এই সংবিধান সভা তৈরি হতে। মানে সংবিধান সভার এই কাজটা তৈরি হতে আর কি, এই সংবিধান সভার কাজটা করতে। এবং সংবিধান যে তৈরি হলো, এই সংবিধান আমরা একটা দর্শন পাই, যে দর্শনের ভিত্তিতে ভারত চলবে। অর্থাৎ একটা রূপরেখা পাই, যে রূপরেখার ভিত্তিতে ভারত চলবে। সেখানে বলা হয়েছিল যে ভারত হবে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, এবং রিপাবলিক বা সাধারণতন্ত্র। তাহলে এই দর্শনের ভিত্তিতে ভারত চলবে, এই সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে। এবং সংবিধানে কি বলা হয়েছিল? অধিকার দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে, যে মৌলিক অধিকার। এবং কি দেওয়া হয়েছিল? তার সঙ্গে কর্তব্য দেওয়া হয়েছিল, যদিও এই কর্তব্যটা পরবর্তীকালে যুক্ত হয়েছিল ভারতের সংবিধান 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো এই আমরা আহ, মানে নাগরিকদের অধিকার এখানে পাই, নাগরিকদের কর্তব্য পাই, এবং ভারত কিভাবে চলবে, ভারত দেশ, তার একটা রূপরেখা পাই এই সংবিধানের মধ্যে। এবং ভারতের সরকার কিভাবে চলবে তারও কিন্তু দিশা নির্দেশ করে দিয়েছে এই সংবিধান। ভারতের সরকার বলতে, ভারতের মানে যে কোনো সরকারের প্রধানত তিনটে কাজ থাকে। সেটা হলো আইন তৈরি করা, অর্থাৎ নিয়ম তৈরি করা দেশের জন্য, এবং সেই নিয়মকে বাস্তবায়িত করা, অর্থাৎ প্ল্যানটাকে এক্সিকিউট করা, এবং ওই নিয়মের ভিত্তিতে বিচার করা। এবার ভারত সরকারের মূলত দুটো কাজ থাকে। সরকারে যারা থাকেন তারা আইন বিভাগেই সঙ্গে যুক্ত থাকেন, এবং তাদের মধ্যে যারা মেজরিটি পান তারা শাসন বিভাগের সঙ্গে যুক্ত থাকে। এছাড়া ভারতের বিচার বিভাগ একটা স্বতন্ত্র বিভাগ রয়েছে, যেখানে সরকার ইন্টারফেয়ার করতে পারে না, বা সরকার সেখানে তার নিজস্ব মতামত বা যুক্ত হতে পারে না। তাহলে এই আইন বিভাগ সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ আইন তৈরি করা। এই আইনটা সরকারের কোথায় তৈরি হয়? এই আইনটা তৈরি হয় সরকারের পার্লামেন্টে, বা বাংলায় বললে সংসদে। এই সংসদে যে সদস্যরা যান তাদেরকে বলা হয় সাংসদ, বা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। এই এমপিরা কি করেন? এদের কাজ কি থাকে? আইন তৈরি করা, দেশের জন্য নিয়ম তৈরি করা। সংবিধানে একটা নিয়ম বলে দেওয়া আছে, একটা আহ বেসিক নিয়ম বলে দেওয়া আছে যে দেশ কিভাবে চলবে। কিন্তু তারপরেও কি হয়, খুঁটিনাটি বিষয়ে আইন তৈরি করতে লাগে। মনে করো যে দেশের একটা সময় মনে হলো যে আহ, সর্বজনীন শিক্ষার আয়োজন করতে হবে। তাহলে কি করলো, যে মৌলিক অধিকারে সংশোধন করে সেটাকে আলাদা একটি যুক্ত করা হলো সংবিধান সংশোধন করে, যে সর্বজনীন শিক্ষার অধিকার দেওয়া উচিত। আবার ওই একই সালে 2002 সালেই আবার 86তম সংবিধান সংশোধন করে মৌলিক কর্তব্যে আরেকটি কর্তব্য যুক্ত করা হলো, যে পিতামাতার কর্তব্য হলো সন্তান সন্ততিদের 6 থেকে 14 বছর বয়সে স্কুলে পাঠান, বা শিক্ষাদানের বন্দোবস্ত করা। তাহলে এইভাবে পার্লামেন্টে বা সংসদে আইন পাশের মাধ্যমে এই নিয়মগুলো তৈরি হতে পারে। সাধারণত সংসদে যে আইন পাশ হবে বা যে নিয়ম তৈরি হবে, সেটা যে উত্থাপন করা হয়, মানে সেটা যে তোলা হয়, সেটা দুভাবে হয়, দু প্রকারের হয় বিলটা। সেটাকে বিল বলা হয়, একটা সরকারি বিল আর একটা বেসরকারি বিল। এবং এই সরকারি বিল মানে অর্থ বিলটা প্রধানত সরকারি বিল। এছাড়া বাকি অন্যান্য বিলগুলো সরকারিও হতে পারে, বেসরকারিও হতে পারে। অর্থাৎ সরকারি পক্ষ থেকেও হতে পারে, আবার বিরোধী পক্ষ থেকেও কেউ উত্থাপন করতে পারে। এই বিলগুলো যদি আমরা ক্যাটাগরি করি তাহলে দেখবো যে অর্থ বিল পাওয়া যায়, সাধারণ বিল আছে,
এছাড়াও সংবিধান সংশোধনী বিল আছে, অর্থ সংক্রান্ত বিল আছে। এই চার ধরনের সাধারণত সরকারি বিল হয়ে থাকে। অর্থ বিল শুধুমাত্র সংসদের ক্ষেত্রে যদি দেখি আমরা পার্লামেন্ট, তাহলে তার দুটো কক্ষ রয়েছে। একটা হলো নিম্নকক্ষ। নিম্নকক্ষ মানে সেটা শক্তিশালী কক্ষ। মানে নিম্ন বলতে এই নয় যে সেটা দুর্বল কক্ষ, সেটাই সব থেকে শক্তিশালী কক্ষ। যেরকম একটি বাড়ির যদি বলি যে দোতলা বাড়ি, তার একতলাটা সব থেকে মজবুত হয়, কারণ একতলাটা যদি মজবুত না হয় তাহলে একতলাটা ভেঙে গেলে দোতলাটাও পড়ে যাবে। তাহলে একই রকম ভাবে পার্লামেন্টের নিম্ন কক্ষটা সব থেকে শক্তিশালী, অর্থাৎ নিম্নকক্ষের আইন তৈরি করার অধিকারটা সব থেকে জোরালো রয়েছে এইখানে। অর্থাৎ এই নিম্নকক্ষের নাম হলো লোকসভা। পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো লোকসভা, আর পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হলো রাজ্যসভা। লোকসভায় কি হয়, লোকসভায় জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা, জনগণ দ্বারা মানে ডাইরেক্ট নির্বাচিত, একদম সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা এই লোকসভায় যেতে পারে। লোকসভার সদস্য সংখ্যা মানে 530টা মতন সিট আর কি, ইলেক্টেড সিট আছে, সেখানে তারা যেতে পারে। এর বাইরে নমিনেটেড সিট আছে আর কি। রাষ্ট্রপতি বাকি সদস্যদের মনোনয়ন করে। তাহলে এই সদস্যদের নিয়ে তৈরি হয় ভারতের লোকসভার যে সদস্য, লোকসভার গঠন। এই লোকসভার সদস্য কি করে ঠিক হচ্ছে, ভারতের যে সম্পূর্ণ যে টেরিটরি বা যে ভূখণ্ড, সেই ভূখণ্ডটাকে এই এতগুলো প্রায় 550টা খণ্ডে ভাগ করা হচ্ছে, এবং সেখানে এক একটা অংশে একজন করে প্রতিনিধি নির্বাচিত হচ্ছে। বিভিন্ন পার্টি থেকে তারা সেখানে দাঁড়াচ্ছেন, এবং সেখান থেকে তারা নির্বাচিত হয়ে যে সদস্য সব থেকে বেশি ওই কেন্দ্রে ভোট পাচ্ছেন, ওই লোকসভা কেন্দ্রে যে সদস্য সব থেকে বেশি ভোট পাচ্ছেন, তিনি ওই কেন্দ্রের লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন। আমরা তাদেরকে এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট বা সাংসদ হিসেবে চিনি। এটা লোকসভার গঠন। এবং রাজ্যসভার গঠন, এই লোকসভা আরেকটা জিনিস, লোকসভা এই সদস্যদের 5 বছর স্থায়িত্ব থাকে। কারণ এই লোকসভার যে মেজরিটি সদস্য, তারা লোকসভার যে মেজরিটি সদস্য তারা চলে যান সরকারে, অর্থাৎ মন্ত্রী পরিষদে। মেজরিটি সদস্যের মধ্যে 15% সদস্য নিয়ে তৈরি হয় মন্ত্রী পরিষদ, যারা শাসন বিভাগে কাজ করেন। এই মন্ত্রী পরিষদের নেতা হলেন প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদদের নিয়ে যে সরকারটা তৈরি হয়, সেই সরকারের কাজ থাকে একদিকে যেমন পার্লামেন্টে লোকসভায় আইন তৈরি করার কাজ থাকে, আবার অন্যদিকে কি কাজ থাকে, এই আইনটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা মন্ত্রণালয়কে দেখা, এবং প্রধানমন্ত্রী কি করেন, প্রত্যেকটা মন্ত্রণালয়ের মধ্যে একটা সংযোগ স্থাপন করেন। এই সংযোগ স্থাপনের ক্ষেত্রে একটা বিউরোক্রেসি বা আমলাতান্ত্রিক কাঠামো খুব জরুরি ভাবে কাজ করে এদের সঙ্গে। এই আমলাতান্ত্রিক কাঠামো না কাজ করলে এই মন্ত্রী পরিষদ ঠিক মতন কাজ করতে পারবে না। এই আমলাতন্ত্র পুরোটাই মন্ত্রী পরিষদকে গাইড করে দেন বা দিশা নির্দেশ করে। এইভাবে তাহলে শাসন বিভাগের কাজটা হয়, এবং আইন বিভাগের কাজটা চলে লোকসভার মাধ্যমে, এই সরকারের সদস্য যাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ তৈরি হচ্ছে বলছে। তাহলে এই আইনসভা সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন থাকে, 5 বছর থাকে। অর্থাৎ একবার নির্বাচিত হওয়ার পর 5 বছর এদের স্থায়িত্ব থাকে, যদি না মন্ত্রী পরিষদ ভেঙে যায় বা আইনসভা ভেঙে যায়, তাহলে তাদের সদস্য পদ 5 বছরই স্থায়ী থাকবে তারা। এবং লোকসভা মানে লোকসভার তো নিম্নকক্ষের কথা বললাম, এছাড়া পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি, পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হলো রাজ্যসভা। রাজ্যসভা একটি স্থায়ী সভা বলা যেতে পারে, কারণ রাজ্যসভার সম্পূর্ণ সদস্য কখনোই একসঙ্গে পদত্যাগ করতে পারেন না বা পদচ্যুতও হন না। সেখানে একের তিন অংশ সদস্য নির্বাচিত হন। 2 বছর পর পরই একের তিন অংশ সদস্যের নির্বাচনটা হয়, এবং সেখানে সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছরের জন্য। তাই এই সদস্য পদটা অনেকটা রোটেশন ওয়াইজ চলতে থাকে। একের তৃতীয়াংশ সদস্য আহ সদস্য পদ ত্যাগ করছেন, আবার নতুন একের তৃতীয়াংশ সদস্য সেখানে নবনির্বাচিত হয়ে এই রাজ্যসভায় যাচ্ছে। লোকসভার ক্ষেত্রে যেরকম দুজন
রাষ্ট্রপতি মনোনয়ন রয়েছে, সেই রাষ্ট্রপতি মনোনয়ন অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য ছিল, যদিও সেটা বর্তমানে তুলে দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জন সদস্যর মনোনয়ন করতে পারে, এই 12 জন সদস্যের মনোনয়ন করতে পারেন। এছাড়া আহ, রাজ্যসভার যে মোটামুটি যে সদস্য সংখ্যা সেটা 250-র কাছাকাছি, বর্তমানে 245 এরকম সদস্য রয়েছে। তাহলে এই যে রাজ্যসভার সদস্যদের যে 12 জনকে মনোনয়ন করছেন রাষ্ট্রপতি, তারা বিভিন্ন বিভাগ থেকে আসেন। সেখানে তারা শিক্ষা বিভাগ থেকে হতে পারে, ক্রীড়া আহ, আহ, ক্ষেত্র থেকে হতে পারে, সঙ্গীত থেকে হতে পারে, কালচারাল সেক্টর থেকে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে তারা এই মনোনয়নটা পান, অর্থাৎ রাজ্যসভায় মনোনয়নটা তারা পেয়ে থাকে। সংসদে বিল পাস করার ক্ষেত্রে মানে সংসদের কাজ মূলত তো আইন তৈরি করা, পার্লামেন্টে। তাহলে এই আইন তৈরি করার ক্ষেত্রে দুটো কক্ষর মধ্যে যে কোনো একটি কক্ষে বিল উপস্থাপন করা যেতে পারে, এবং সেই বিল যদি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি পাশ হয়, সাধারণ বিলের ক্ষেত্রে বলছি, তাহলে সেটা আইনে পরিণত হতে পারে। যদিও আইনে পরিণত হওয়ার আগে রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রয়োজন পড়ে সেখানে, রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া সেই বিল আইনে পরিণত হতে পারে না। তাই সেখানে বিল অর্থাৎ একটা নিয়মকে উত্থাপন করা, এবং সেটা আইন কখন হচ্ছে, যখন রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করছেন, তখন সেটা আইনে পরিণত হচ্ছে। যতক্ষণ না রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করছেন, সেটা আইনে পরিণত হচ্ছে না। এই কতগুলো বিষয় রয়েছে ভারতের আইনসভার কাজের মধ্যে। এবং তার মধ্যে যেটা সংবিধান সংশোধনের কাজ, সেটা জন্য অনেকটা সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন পড়ে। এবার সংবিধান সংশোধনের ক্ষেত্রে আবার আলাদা আলাদা বিভাগের জন্য সংবিধান সংশোধনের আলাদা আলাদা নিয়ম রয়েছে, 3টে আলাদা আলাদা নিয়ম রয়েছে। কখনো কোনো কোনো জায়গায় সংবিধানের সংশোধনের ক্ষেত্রে যেমন কেন্দ্রীয় আইনসভার, অর্থাৎ লোকসভা রাজ্যসভার সদস্যের একটা সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন পড়ে, বা 2/3 সদস্যের ভোটের প্রয়োজন পড়ে। সেরকমই আবার অর্ধেক আইনসভা, রাজ্য আইনসভাগুলো যেগুলো রয়েছে, প্রত্যেকটা রাজ্যের আবার আলাদা করে আইন তৈরি করার সভা রয়েছে, যে সভাগুলোর নাম বলা হয় যে বিধানসভা। এই বিধানসভা, আবার কোন কোন রাজ্যে বিধানসভা বিধান পরিষদ দুটোই আছে, এরকম 6টা রাজ্যে আছে। আর বাকি রাজ্যগুলোতে প্রত্যেকটা রাজ্যে বিধানসভা রয়েছে, যেমন পশ্চিমবঙ্গে আলাদা বিধানসভা রয়েছে, বিধান পরিষদ। তাহলে এই সংবিধান সংশোধনী আইন যদি পাশ করতে হয়, তাহলে কি করতে হয়, কিছু কিছু সংবিধান সংশোধনী আইনের ক্ষেত্রে তখন পার্লামেন্টের যেমন সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সেই আইনটা পাশ করতে হচ্ছে, তেমন প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা করে, প্রায় অর্ধেক রাজ্যে অর্থাৎ 28টা রাজ্যে রয়েছে, এবং তার অর্ধেক রাজ্যের আইনসভায় কিন্তু সংখ্যাগরিষ্ঠতায় সেটাকে পাস হতে হবে। যদি না পাস হয়, তাহলে সেই সংবিধান সংশোধনী আইনটা তৈরি হবে না। তাহলে এইভাবে পার্লামেন্টের কাজ মূলত আইন তৈরি করা, এবং সেই আইনের ভিত্তিতে মন্ত্রী পরিষদের কাজ কি, বিভিন্ন বিভাগের এই আইনটা যাতে বাস্তবায়িত হচ্ছে সেটাকে দেখা। এবং এই আইনটা যদি কেউ ভঙ্গ করে, এই আইনটা যদি কেউ পালন না করে, তার জন্য কি বন্দোবস্ত রয়েছে, বিচার বিভাগ রয়েছে। সেখানে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একদম নিচে লোক আদালত পর্যন্ত, এই আদালতের কাজ হলো কেউ আইন যদি পালন না করে তাহলে তাকে শাস্তির বন্দোবস্ত করা, এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা। এই কাজটা মূলত আইনসভা, শাসন বিভাগ, এবং আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ পরস্পর একটা সম্পর্কিত বা জড়িত হিসেবে এই কাজটি করে থাকে। এই স্ট্রাকচার অব্দি আমাদের আইন বিভাগের আলোচনাকে আমি খুব সহজভাবে বললাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা বলো, বা কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা বলো, তাহলে আমি